আর লালাগ্রন্থির ভিতর থেকে কোনো ধরনের আমিষ পরিপাককারী এনজাইম আসবে না, কোনো ধরনের চর্বি পরিপাককারী এনজাইম আসবে না। শুধুমাত্র টাইলিন এবং মল্টেজে নিঃসৃত হয় লালাগ্রন্থি থেকে, যারা শুধুমাত্র শর্করা পরিপাক করতে পারে। তার মানে আমাদের মুখে শুধুমাত্র শর্করা জাতীয় খাদ্যের পরিপাকই হবে, অন্য কোনো খাদ্যের পরিপাক আমাদের মুখে হবে না। পিত্তনালী এবং অগ্নাশয়নালী দুইটাই কি অ্যাম্পুলা ব্যাটারে উন্মুক্ত হয় কিনা একজনে কোশ্চেন করছেন। অ্যাম্পুলা ব্যাটারে একই সাথে আমাদের পিত্তনালী এবং একই সাথে অগ্নাশয়নালী দুইটাই উন্মুক্ত হয়, এবং পিত্তরসও অ্যাম্পুলা ব্যাটারের মাধ্যমে আসে এবং অগ্নাশয় রসও অ্যাম্পুলা ব্যাটারের মাধ্যমেই আসে। যাই হোক, দেখেন এই যে আমি লালা গ্রন্থির পরে এরপরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে পাকস্থলীর ভিতরে আছে গ্যাস্ট্রিক গ্রন্থি। দেখেন পাকস্থলীর ভিতরে এই যে পাকস্থলী বলেন বা গ্যাস্ট্রিক গ্রন্থি যাই বলেন, পাকস্থলীর ভিতরে কি আছে? গ্যাস্ট্রিক গ্রন্থি আছে। এই গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে শুধুমাত্র দুই ধরনের এনজাইম আসে, একটা হচ্ছে পেপসিন এবং আরেকটা হচ্ছে রেনিন। এই দুইটা এনজাইমই হচ্ছে আমাদের পাকস্থলী বা গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে আসে, এবং সেটাও নরমালি নিষ্ক্রিয় অবস্থায় থাকে। অর্থাৎ যখন আপনাদের পেটে খাবার থাকবে না তখন এটা থাকে পেপসিনোজেন, এটা থাকে প্রোরেনিন। অর্থাৎ আপনার পেটে যখন খাবার থাকবে না তখন সেই এনজাইমগুলো নিষ্ক্রিয় অবস্থায় থাকে। যখন আপনার পাকস্থলীতে খাবার চলে আসবে তখন এনজাইমগুলো সক্রিয় হয়ে তখন তার নাম হবে পেপসিন এবং রেনিন। এটা হচ্ছে সক্রিয় অবস্থায়। এবং এই যে পেপসিন এবং রেনিন, এই দুইজনে শুধুমাত্র আমিষ জাতীয় খাদ্যের পরিপাক করতে পারে। খেয়াল করেন, শুধুমাত্র আমিষ। আমাদের এই যে পাকস্থলীতে দুইটা এনজাইম আছে, একটা হচ্ছে পেপসিন এবং একটা রেনিন, এই দুইটা এনজাইমই শুধুমাত্র আমিষ জাতীয় খাদ্যের পরিপাক করতে পারে। এরা চর্বিও পারবে না, এরা শর্করাও পারবে না। তার মানে পরীক্ষা আসতে পারে যে আমিষ জাতীয় খাদ্যের পরিপাক কোথায় শুরু হয়? অ্যান্সার কি হবে? পাকস্থলী। বা যদি বলে সর্বপ্রথম খাদ্যের পরিপাক হয় কোন ধরনের খাদ্য, সেটা হচ্ছে শর্করা, কোথায় হয়? মুখে হয়। এরকম বিভিন্ন জিনিস পরীক্ষা কিন্তু আসতে পারে। বা নিচের কোন ধরনের খাদ্য পাকস্থলীতে পরিপাক হয়? অ্যান্সার কি? আমিষ। যে কোনো ভাবে আপনাদের কোশ্চেন কিন্তু ঘুরে চলে আসতে পারে। পাকস্থলীর পরে এরপরে আমি যদি বলি যকৃত, খেয়াল করেন এই যে যকৃত, এই যকৃত কিন্তু একটা পরিপাক গ্রন্থি। এই যকৃত থেকে নরমালি যেটা উৎপন্ন হয় সেটা হচ্ছে পিত্তরস। এই পিত্তরসের ভিতরে সরাসরি এনজাইম থাকে না। এই পিত্তরসের ভিতরে সরাসরি এনজাইম থাকে না, এর ভিতরে এক ধরনের জৈব অজৈব পদার্থ থাকে, এক ধরনের জৈব পদার্থ অজৈব পদার্থের একটা মিক্সচার অবস্থায় থাকে। এই পিত্তরস সরাসরি পরিপাকে অংশগ্রহণ করে না। এরা করে কি? এরা করে হচ্ছে একটা কাজ করে যেটাকে আমরা বলি ইমালসিফিকেশন। ইমালসিফিকেশন, এরা যে কাজটা করে সেটাকে বলা হয় ইমালসিফিকেশন। ইমালসিফিকেশন মানে কি? ইমালসিফিকেশন মানে হচ্ছে আমি যদি চর্বি জাতীয় খাদ্যকে ভেঙে সাবানের ফেনার মতো সাবানের ফেনার মতো ছোট ছোট কণায় পরিণত করি, সাবানের ফেনার মতো ছোট কণা। অর্থাৎ নরমালি আমি চর্বি জাতীয় খাদ্য, একটা জিনিস খেয়াল করেন, এটা মুখেও পরিপাক হয় না, কারণ কি লালাগ্রন্থিতে কোনো শর্করা মানে চর্বি জাতীয় পরিপাককারী এনজাইম নাই। পাকস্থলীতেও পরিপাক হয় না, কারণ কি পাকস্থলীতেও কোনো চর্বি পরিপাককারী এনজাইম নাই। যখন এই চর্বি জাতীয় খাদ্য আমরা খাবো, এটা সরাসরি ক্ষুদ্রান্তে চলে যায় পরিপাক ছাড়া। তো এই যে ক্ষুদ্রান্তে যখন চলে যায় তখন ক্ষুদ্রান্তে এই যে যকৃত থেকে যে একটা পিত্তরস আসে, যেটা কোথায় আসে? আমাদের ক্ষুদ্রান্ত্রের অ্যাম্পুলা অফ ভ্যাটারে আসে। এই যে অ্যাম্পুলা ভ্যাটারে ডিউটেনামে যে পিত্তরসটা আসে, সেই পিত্তরসটা করলো কি? চর্বি জাতীয় খাদ্যকে ভেঙে ছোট ছোট কণায় পরিণত করলো, একেবারে সাবানের ফেনার মতো ছোট ছোট কণায় পরিণত করলো। এই জিনিসটাকে বলা হয় ইমালসিফিকেশন। এই ইমালসিফিকেশন কিন্তু সে সরাসরি পরিপাকে অংশগ্রহণ করে নাই, কিন্তু খাবারটাকে ভেঙে পরিপাকে সাহায্য করছে। এই জিনিসটাকে আমরা বলতেছি সংক্ষেপে ইমালসিফিকেশন। এই কাজটা করে কে? পিত্তরস। পিত্তরস উৎপন্ন হয় কোন জায়গা থেকে? যকৃত থেকে। আশা করি বুঝতে পারছেন। এবার খেয়াল করেন, আমি একটু এই তিনটা মুছে দিলাম। পিত্তরসের পরে এরপরে আমি ধরেন আন্ত্রিক গ্রন্থি। আন্ত্রিক গ্রন্থি আন্ত্রিক গ্রন্থি সেটা হচ্ছে ধরেন এই যে আমাদের ইন্টেস্টাইনাল গ্ল্যান্ড যেটাকে বলি, এই যে আন্ত্রিক গ্রন্থি থেকে নরমালি শর্করা, আমিষ, চর্বি তিন ধরনের পরিপাককারী এনজাইমই আসে। নরমালি যেমন ধরেন শর্করা, এই যে শর্করা পরিপাককারী যে এনজাইম, যেমন হচ্ছে অ্যামাইলেজ, তারপর হচ্ছে মল্টেজ, তারপর হচ্ছে যেমন এই যে সুক্রেস, এই এনজাইমগুলো সবই কিন্তু আমাদের আন্ত্রিক গ্রন্থি থেকে আসে। ঠিক সেম ভাবে আমিষ পরিপাককারী যে এনজাইম, যেমন পেপসিন এবং রেনিন বাদে যেমন কাইমোট্রিপসিন, অ্যামিনোপেপটাইডেস, ডাইপেপটাইডেস, পলিপেপটাইডেস, অনেক ধরনের আমিষ পরিপাককারী এনজাইম আছে। এইগুলো হচ্ছে আমাদের আন্ত্রিক গ্রন্থি থেকে উৎপন্ন হয়। এছাড়া চর্বি পরিপাককারী যে এনজাইম, যেমন এই যে লাইপেজ, এই লাইপেজও হচ্ছে আমাদের আন্ত্রিক গ্রন্থি থেকে উৎপন্ন হয়। যার কারণে আমাদের আন্ত্রিক গ্রন্থি একই সাথে শর্করা, আমিষ, চর্বি তিনটাই পরিপাক করতে পারে। এবং আমাদের শরীরে যত পরিপাক হয় তার ম্যাক্সিমাম অর্থাৎ প্রায় 90% পরিপাকই আমাদের ক্ষুদ্রান্ত্রে হয়।
ক্ষুদ্রান্ত্রে হয় কেন? কারণ ক্ষুদ্রান্ত্রে একই সাথে যেমন আন্ত্রিক গ্রন্থি আছে, ঠিক একই সাথে পিত্তরস থেকেও কিন্তু আমাদের এই যে ক্ষুদ্রান্তে আসে, পিত্তরস ডিউডেনামে আসে। আবার একই সাথে আমার ক্ষুদ্রান্তের সাথে কিন্তু অগ্নাশয়ের কানেকশন আছে। এই যে অগ্নাশয়, অগ্নাশয়ে কিন্তু ক্ষুদ্রান্তের কানেকশন আছে। এর কারণে আমাদের যে ক্ষুদ্রান্ত্রে, এই যে ক্ষুদ্রান্ত্রে সবথেকে বেশি পরিপাক হয় কোথায়? আমার ক্ষুদ্রান্ত্রে। এবং মেক্সিমাম পরিপাকের পর সেই শোষণটাও হয় আমাদের ক্ষুদ্রান্ত্রে। এটা কিন্তু আন্ত্রিক গ্রন্থিতে না। মানে এই ক্ষুদ্রান্ত্রে একই সাথে আমাদের আন্ত্রিক গ্রন্থিও আছে। আবার একই সাথে অগ্নাশয়ও যুক্ত হয় ক্ষুদ্রান্ত্রের ডিউডেনামে। আবার একই সাথে আমাদের পিত্তরসও কিন্তু আসে ক্ষুদ্রান্ত্রে অ্যাম্পুলা অফ ভ্যাটারের মাধ্যমে। যার জন্য আমাদের ক্ষুদ্রান্ত্রে সবথেকে বেশি পরিপাক হয়। আর এই আন্ত্রিক গ্রন্থিতে শর্করা, আমিষ, চর্বি ৩ টা পরিপাককারী এনজাইম আছে। আবার আমাদের অগ্নাশয়েও শর্করা, আমিষ, চর্বি ৩ ধরনের পরিপাককারী এনজাইম আছে। যেমন আমিষ পরিপাককারী একটা স্পেশাল এনজাইম যার নাম হচ্ছে ট্রিপসিন। দেখেন, আমিষ পরিপাককারী একটা স্পেশাল এনজাইম যার নাম হচ্ছে ট্রিপসিন। এটা অগ্নাশয় থেকে উৎপন্ন হয়, মানে প্যানক্রিয়াস থেকে উৎপন্ন হয়। এটাও কিন্তু আমাদের পরীক্ষায় আসে। তারপরে এই যে শর্করা পরিপাককারী যে এনজাইম, যেমন হচ্ছে অ্যামাইলেজ, তারপর হচ্ছে এই যে মল্টেজ, এই যে উপরে যেগুলো লিখলাম, এরা হচ্ছে অগ্নাশয় থেকে উৎপন্ন হয়। অর্থাৎ অগ্নাশয় থেকে অনেকগুলো এনজাইম আসে যারা ৩ ধরনের খাদ্য পরিপাক করতে পারে। আন্ত্রিক গ্রন্থি থেকে ৩ ধরনের খাদ্য পরিপাককারী এনজাইম আসে। আবার পিত্তরস চর্বিকে ভাঙে, সবকিছু ক্ষুদ্রান্ত্রে আসে, যার জন্য ক্ষুদ্রান্ত্রে সবথেকে বেশি পরিপাক সম্পন্ন হয়। তাহলে আমি যেটুকু বললাম, আপনাদের এনজাইম থেকে যা যা পড়তে হবে, অনেক কিছু পড়ার দরকার নাই। কি কি পড়বেন? দেখেন, কি পরিপাক করে, কি পরিপাক বলতে কি বুঝাবেন? শর্করা পরিপাককারী এনজাইম কি কি, আমিষ পরিপাককারী এনজাইম কি কি, চর্বি পরিপাককারী এনজাইম কি কি, শেষ। কোথায় উৎপন্ন হয়? যেমন টাইলিন উৎপন্ন হয় লালাগ্রন্থিতে, তারপরে পেপসিন উৎপন্ন হয় পাকস্থলীতে, ট্রিপসিন উৎপন্ন হয় অগ্নাশয়। এরকম যে স্পেশালি কোন এনজাইমটা কোথায় উৎপন্ন হয়, আর কোন এনজাইম কে পরিপাক করে, সে শর্করা পরিপাক করে, না আমিষ পরিপাক করে, না চর্বি পরিপাক করে। তাহলে আমি শুধু এনজাইমের ফাংশনটা পড়বো, এটা কি পরিপাক করে এবং সে কোথায় উৎপন্ন হয়। আমার কোনো বিক্রিয়া লাগবে না। দেখেন, অনেকে এই যে বিক্রিয়া পড়তে গিয়ে অনেক হিমশিম খেয়ে যান। আমার কোনো বিক্রিয়া লাগবে না। আমার শুধু লাগবে কোনটা কি এনজাইম, কোনটা আমিষ পরিপাক করে, কোনটা শর্করা পরিপাক করে, কোনটা চর্বি পরিপাক করে, এবং কোন এনজাইম কোথা থেকে উৎপন্ন হয়। আমার শুধু এইটুকু জানার দরকার আছে। মানবদেহে পরিপাক শুরু হয় কোথা থেকে? একজনে কোশ্চেন করছেন। আমি একটু আগেই বললাম যে আমরা খাবার খাই, সবার আগে মুখে যায়, আর মুখের ভিতরে লালাগ্রন্থি আছে, লালাগ্রন্থির ভিতরে শর্করা পরিপাককারী এনজাইম আছে। এইজন্য আমাদের পরিপাক শুরু হয় মুখে, এবং সর্বপ্রথম পরিপাক হয় কোথায়? শর্করা। শর্করাই হচ্ছে আমাদের সবার আগে পরিপাক শুরু হয়, কারণ মুখের ভিতরে কোনো আমিষ পরিপাক হয় না, মুখের ভিতরে কোনো চর্বি পরিপাক হয় না। আশা করি বুঝতে পারছেন। এবার আমি পরবর্তী যে টপিকটা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে দাঁত। দেখেন, আমাদের পরিপাকে আরো ২টা জিনিস টপিকটা ইম্পর্টেন্ট আছে। একটা হচ্ছে দাঁত এবং আরেকটা হচ্ছে জিহ্বা। এই দাঁতের ভিতরে একটা জিনিস খেয়াল করেন, অ্যাডাল্ট অবস্থায়, প্রাপ্তবয়স্ক অবস্থায় একজন অ্যাডাল্ট মানুষের শরীরে টোটাল ৩২টা দাঁত থাকে। ৩২টা দাঁত, টোটাল ৩২টি দাঁত থাকে একজন অ্যাডাল্ট মানুষের মুখে। এই যে ৩২টা দাঁতকে আমি টোটাল 4টা ভাগে ভাগ করতে পারি। আমাদের ফেসকে যদি আমি টোটাল 4টা ভাগে ভাগ করি, তাহলে এইরকম হয়। দেখেন, এই প্রত্যেকটা ভাগে 8টি করে দাঁত পড়ে, 4 8 32। এই 8টা দাঁতকে আমরা এইভাবে লিখতে পারি। দেখেন, I2 C1 P2 M3। দেখেন, I2 C1 P2 M3, এইটাকে বলা হয় দন্ত সংকেত। আমাদের শরীরে টোটাল 4 ধরনের দাঁত আছে। ইনসিসর মানে কর্তন দাঁত, ক্যানাইন মানে ছেদন দাঁত, প্রিমোলার মানে অগ্রপেশন দাঁত, মোলার মানে পেশন দাঁত, যেটাকে আমরা এই যে মাড়ির দাঁত বলি অনেক সময়। এখন আমি যদি 4টা ভাগে ভাগ করি, ইনসিসর পরে 2টা, ক্যানাইন পরে 1টা, প্রিমোলার পরে 2টা, মোলার পরে 3টা, তাহলে টোটাল I2 C1 P2 M3 4 8 32। এখন পরীক্ষা যদি আসে ইনসিসর কয়টি আছে, তাহলে 4 দিয়ে গুণ করে দিব। 4 দিয়ে গুণ করে দিলে কত হয়? 4 দুগুণে 8। আবার ক্যানাইন কয়টা আছে? 4 দিয়ে গুণ করে দিব। 4 দিয়ে গুণ করে দিলে কত হয়? 4 একে 4। আবার প্রিমোলার 2, তাহলে 4 দিয়ে গুণ করে দিলে কত হয়? 4 দুগুণে 8। আবার মোলার, মোলার মানে কি 3, তাহলে 4 দিয়ে গুণ করে দিলে কত হবে? 3 4 12। অর্থাৎ আপনাদের পরীক্ষায় ইনসিসর কয়টি? 8টি, প্রিমোলার কয়টি? 8টি, ক্যানাইন কয়টি? 4টি, মোলার কয়টি? 12টি। এরকম করেও কিন্তু কোশ্চেন চলে আসতে পারে। আবার দন্ত সংকেত কি? I2 C1 P2 M3, এটাও পরীক্ষা আসতে পারে। আবার একজন প্রাপ্তবয়স্ক মানুষের দাঁত কয়টি? 32টি। যে কোনো ভাবে আপনাদের পরীক্ষায় কোশ্চেন চলে আসতে পারে, আশা করি পারবেন, দেখে নেবেন। অর্থাৎ প্রাপ্তবয়স্ক মানুষের দাঁত কয়টি? 32টি। দাঁতের সংকেতটা কি? I2 C1 P2 M3। I মানে ইনসিসর, ইনসিসর কয়টা আছে? 4 দুগুণে 8টি। ক্যানাইন মানে ছেদন দাঁত, 4 একে 4টি। প্রিমোলার মানে অগ্রপেশন, 4 দুগুণে 8টি। মোলার মানে হচ্ছে আমাদের যেটাকে পেশন দাঁত বলি বা অনেকে মাড়ির দাঁত বলি। এই মোলার দাঁত কয়টি? 3 4 12টি। এই যে 4 নাম্বার যে মোলার দাঁত,
অর্থাৎ চার কোনায় যে চারটা মোলার দাঁত থাকে, মানে 3 নাম্বার যে মোলার দাঁত আরকি, এই মোলার দাঁতটাকে কিন্তু আমরা আক্কেল দাঁত বলি। অর্থাৎ আমাদের মুখে চার কোনায় যে চারটা মোলার দাঁত থাকে, এটাকে কিন্তু আমরা আক্কেল দাঁত বলি। যাই হোক, এখন দেখেন বাচ্চাদের ক্ষেত্রে যে নবজাতক বাচ্চা না, মানে যে বাচ্চাদের মানে ১ম যে দাঁত হয় বা যেটাকে আমরা দুধ দাঁত বলি, এই বাচ্চাদের দাঁতটাকে কিন্তু আমরা দুধ দাঁত বলি। দেখেন, এই যে দুধ দাঁত বলি, এটাকে কিন্তু ইংলিশে বলা হয় ডেসিডুয়াল টিথ। দেখেন, ডেসিডুয়াল টিথ। ডেসিডুয়াল টিথ মানে হচ্ছে দুধ দাঁত, বা এটাকে মিল্ক মিল্ক টিথও বলা হয়। ডেসিডুয়াল টিথ বা দুধ দাঁত। এখন প্রাপ্তবয়স্ক মানুষের যেমন দাঁত থাকে ৩২ টি, বাচ্চাদের দুধ দাঁত থাকে হচ্ছে ২০ টি। বাচ্চাদের দুধ দাঁত থাকে কয়টি? ২০ টি, যেটাকে ডেসিডুয়াল টিথ বা দুধ দাঁত বা মিল্ক টিথও বলা যায়। তো এই যে ২০ টা দাঁত থাকে বাচ্চাদের, এদের সংকেত হচ্ছে I2 C1 M2। দেখেন, I2 C1 M2, এটা হচ্ছে বাচ্চাদের দুধ দাঁত বা হচ্ছে যেটাকে আমরা মিল্ক রাইস বা ডেসিডুয়াল টিথ বলি। অনেক বইতে এটাকে আবার P2 ও বলা হয়, I2 C1 P2। এটা একটু দেখে নিবেন। তো এই যে আমাদের দাঁত সম্বন্ধে মোটামুটি আমাদের ডেসিডুয়াল দাঁত ২০ টি, প্রাপ্তবয়স্ক মানুষের দাঁত হচ্ছে ৩২ টি। দন্ত সংকেতটা কি, এগুলো একটু টুকটাক দেখে নিলেই মোটামুটি আমাদের দাঁতের কাজটা কিন্তু কমপ্লিট হয়ে যায়। এরপরে যেটা আমাদের লাগে সেটা হচ্ছে জিহ্বা। দেখেন, আমাদের এই যে টাং বা জিহ্বা, আমি সংক্ষেপে একটু ভালো আঁকা হয় নাই। দেখেন, আমাদের টাং বা জিহ্বাটাকে আমি সংক্ষেপে আঁকার ট্রাই করলাম। এই টাঙে অনেকগুলো সেন্সেশন বার্ড থাকে বা টেস্ট বার্ড। যেমন সামনের দিকে, এই যে দেখেন, সামনের দিকের যে অংশটা, এই যে সামনের দিকে একটু অংশ দেখবেন, এটা হচ্ছে মিষ্টতার মতো আমাদের সামান্য অংশগুলো একটু একটু টেস্ট করে। তারপরে একেবারে ভিতরের দিকে, এই যে পিছনের দিকে, এটা তিক্ততা যে একটা স্বাদ আছে, সেই তিক্ত স্বাদটা কিন্তু একটু দেখে নেয়। তারপর হচ্ছে দেখবেন এই যে পাশে আবার টেস্ট বার আছে, যে আমাদের যে মিষ্টির স্বাদগুলো নিতে পারে। তারপর এখানে যে আমাদের যে এক ধরনের কি বলে, যে আমরা যে ঝাল বলি, সেই ঝালগুলা কিন্তু আসলে কোনো স্মেল বা টেস্ট বার্ডের মধ্যে পড়বে না। ঝাল কিন্তু এক ধরনের ইরিটেশন। মেইনলি আমাদের যে টক বা নোনতা, যে মিষ্টি বা এই যে এই টাইপের যে কোনটা কি আছে, এগুলো একটু টেস্ট বার্ড গুলো দেখে নেবেন। টেস্ট বার্ড গুলো পরীক্ষা অত বেশি আসে না, জাস্ট একটু দেখে দিলাম, বলে দিলাম, দেখে নিন। এরপর আমাদের মেইনলি আমাদের যে ৫ ধরনের যে পরিপাক গ্রন্থি, এই ৫ ধরনের পরিপাক গ্রন্থি থেকে কিছু কোশ্চেন আসে। এই ৫ ধরনের যে পরিপাক গ্রন্থি, এই পরিপাক গ্রন্থি থেকে আমাদের কিছু কোশ্চেন আসে। আমি সংক্ষেপে একটু বলি। দেখেন, যেমন ফার্স্টে আমাদের যদি আমি বলি যে আমাদের একটা ১ম পরিপাক গ্রন্থি যদি আমি বলি লালা গ্রন্থি। দেখেন, খেয়াল করেন। হুম, ১ নাম্বার লালা গ্রন্থি। এই লালা গ্রন্থি থেকে ১ম যে কোশ্চেন আসতে পারে সেটা হচ্ছে লালা গ্রন্থি থেকে কি উৎপন্ন হয়? লালা গ্রন্থি থেকে মেইনলি লালা রস উৎপন্ন হয়। এই যে লালা রস উৎপন্ন হয়, সেই লালা রসের ভিতরে এর পিএইচ কত দেখেন। এই লালা রসের পিএইচটা অনেক সময় পরীক্ষায় আসে। লালা রসের পিএইচটা কিছুটা অ্যাসিডিক হয়, আবার কিছুটা ক্ষারীয় হয়। এটা মেইনলি অ্যাসিড ও ক্ষারের ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে। কিছুটা অ্যাসিডিক হয় এই লালা রসের পিএইচ 6.2 থেকে 7.2 কাছাকাছি হয় অনেকটা। এই লালা রসের পিএইচটা একটু দেখে নেবেন। এই লালা রসে আমার কি কি এনজাইম আসে, দেখেন এই লালা গ্রন্থি থেকে আমার কি কি এনজাইম আসে, এইটা আমাদের অনেক সময় পরীক্ষা আসে। কি কি এনজাইম আসে, যেমন অলরেডি বলে দিছি যে আমাদের ২টা এনজাইম আসে। একটা হচ্ছে টায়ালিন, আরেকটা হচ্ছে মল্টেস। এই ২ ধরনের এনজাইম হচ্ছে আমাদের লালা গ্রন্থি থেকে আসে। এই লালা রসের ভিতরে মেক্সিমামই থাকে হচ্ছে পানি। এই লালা রসের মধ্যে মেক্সিমামই কি থাকে? পানি থাকে। কতটুকু থাকে পানি? এইটাও অনেক বইতে দেয়া আছে। এই জায়গায় যেটা বলা হচ্ছে ৯৫ থেকে ৯৯.৫% পর্যন্ত পানি আছে। অনেক বইতে ডাইরেক্ট 99.5% পানি, এইরকমও বলে দেয়া আছে। আবার অনেক বইতে ৯৫.৫ থেকে ৯৯.৫ পর্যন্ত, এত পার্সেন্ট পর্যন্ত পানি লালা রসে থাকে, এরকমও বলে দেয়া আছে। তারপরে এই লালা রসের ভিতরে যে এনজাইম আছে, এরা কোন ধরনের খাদ্য পরিপাক করে? অলরেডি আমি বলে দিছি, শর্করা জাতীয় খাদ্য পরিপাকে অংশগ্রহণ করে। এছাড়া এই লালা গ্রন্থি কয়টা? লালা গ্রন্থি ৩ জোড়া। যেমন হচ্ছে আমাদের প্যারাইটাল, সাবলিঙ্গুয়াল, সাবমেন্ডিবুলার। এই পরিমাণটাও কিন্তু আমাদের পরীক্ষায় আসতে পারে। এই লালা গ্রন্থির এদের কাজ কি? এদের কাজ মেইনলি লালা উৎপাদন করা। এই যে লালা রস আমাদের অ্যাসিড ও ক্ষারের ভারসাম্য রক্ষা করে, জীবাণু মারতে সাহায্য করে, পরিপাকে অংশগ্রহণ করে, এগুলো আমাদের খাদ্য গিলতে সাহায্য করে। এই লালা গ্রন্থি থেকে মোটামুটি এইটুকু আসে। এর বেশি কিছু লালা গ্রন্থি থেকে তেমন একটা আসে না। এই পিএইচটা একটু দেখে নিয়েন, পানির পরিমাণটা একটু দেখে নিয়েন, এনজাইমের নাম কি, এনজাইম কি পরিপাক করে, কয়টি, কাজ কি, শেষ। লালা গ্রন্থি কমপ্লিট। এরপরে লালা গ্রন্থির পরে আমি যখন পাকস্থলী, মানে ২ নাম্বার, ধরেন আমি গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে চলে গেলাম। এই যে গ্যাস্ট্রিক গ্রন্থি, দেখেন গ্যাস্ট্রিক গ্রন্থি, এখান থেকেও যেটা পরীক্ষা আসে, গ্যাস্ট্রিক গ্রন্থিতে ৪ ধরনের কোষ আছে। যেমন প্যারাইটাল কোষ, অক্সিনটিক কোষ বা চিপ কোষ, আর আছে মিউকাস কোষ, জাইমোজেনিক কোষ। এই যে ৪ ধরনের কোষ আছে, এই ৪ ধরনের কোষের ভিতরে মিউকাস কোষ মিউকাস তৈরি করে, প্যারাইটাল কোষ থেকে এসিএল তৈরি করে, তারপরে যে জাইমোজেনিক কোষ, অক্সিনটিক কোষ, এগুলোর ফাংশন অত বেশি আসে না। এখানে এই গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে ফার্স্টে এইটাই পরীক্ষা বেশি আসে। এই যে প্যারাইটাল কোষ, এই যে প্যারাইটাল কোষ,
এই প্যারাইটাল কোষের কাজ কি? HCl তৈরি করা। এইটা আমাদের সব থেকে পরীক্ষায় এখান থেকে বেশি আসে। এই গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে কোন ধরনের এনজাইম আসে? অলরেডি বলে দিছি আপনাদের 2 ধরনের এনজাইম আসে। একটা হচ্ছে পেপসিন, আরেকটা হচ্ছে রেনিন। এই যে 2 ধরনের এনজাইম আসে, এদের কাজ কি? এদের কাজ হচ্ছে কি? আমিষ জাতীয় খাদ্য পরিপাক করা। অর্থাৎ পাকস্থলীতে শুধুমাত্র আমিষ জাতীয় খাদ্যের পরিপাক হয়। এইটাও আমাদের পরীক্ষায় আসে। আবার এই গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে যে গ্যাস্ট্রিক জুস আসে, এই যে গ্যাস্ট্রিক জুস, এই গ্যাস্ট্রিক জুস ক্ষরণ করে মেইনলি হচ্ছে গ্যাস্ট্রিক গ্রন্থি। এই গ্যাস্ট্রিক জুসের মধ্যে পরীক্ষায় অনেক সময় পিএইচটা আছে। পাকস্থলীতে এর যে পিএইচ, নরমালি অনেক বইতে এটাকে 2 বলা আছে, যে পিএইচ হচ্ছে 2। আবার অনেক বইতে এটাকে 1 থেকে 3 ও বলা আছে, যে পাকস্থলীর পিএইচটা মোটামুটি 1 থেকে 3 থাকে। কিন্তু এভারেজ আমি 2 বলতে পারি। পাকস্থলীর পিএইচ বা গ্যাস্ট্রিক জুসের পিএইচ কত? 2। আর এই গ্যাস্ট্রিক জুস নরমালি দৈনিক এভারেজ 2 লিটার, 2 লিটারের মতো গ্যাস্ট্রিক জুস দৈনিক আমাদের শরীরে উৎপন্ন হয়। এটা অনেক সময় আমাদের পরীক্ষা আসে। 1 থেকে 2 লিটার, আবার ডাইরেক্ট 2 লিটার, এটাও অনেক জায়গায় বলা আছে। এই যে গ্যাস্ট্রিক গ্রন্থি, এরা মেইনলি আমাদের আমিষ জাতীয় খাদ্য পরিপাক করে। পরীক্ষায় এর বেশি কিছু তেমন একটা আসে না। এখন অনেক সময় পরীক্ষা আসে যে আমাদের এই গ্যাস্ট্রিক গ্রন্থির কারণে নরমালি আমাদের গ্যাস্ট্রিক আলসার হওয়ার কথা, সবসময় কিন্তু গ্যাস্ট্রিক আলসার হয় না। কেন হয় না? কারণ পাকস্থলীর ভিতরে মিউকাসের একটা লেয়ার আছে। এই মিউকাস লেয়ারের কারণে এই ডিরেক্ট এই অ্যাসিডটা সরাসরি পাকস্থলীর দেয়ালে অ্যাটাক করতে পারে না। আর দ্বিতীয়ত, আমাদের এই অ্যাসিডটা তখনই উৎপন্ন হয় যখন পাকস্থলীতে খাবার থাকবে। অর্থাৎ পাকস্থলীতে যদি খাবার না থাকে, তাহলে এই অ্যাসিডটা অতটুকু উৎপন্ন হবে না এবং আমাদের বডিতে এফেক্ট কম পড়বে। অর্থাৎ খাবার আসবে, অ্যাসিড উৎপন্ন হবে, পরিপাক শুরু হয়ে যাবে। খাবার আসবে, এনজাইম গুলো সক্রিয় হবে, পরিপাক শুরু হয়ে যাবে। খাবার নাই, ওইভাবে এনজাইমও সক্রিয় হবে না, আমাদের অ্যাসিডও আসবে না, পরিপাকও হবে না। যার জন্য আমাদের পাকস্থলীতে সবসময় এরভাবে আলসার হয় না। কিন্তু কিছু জিনিস করলে আমাদের পেপটিক আলসার হতে পারে। সেই জিনিসগুলো কি কি সংক্ষেপে একটু বলে দিই। যেমন আপনি যদি ব্যথার ওষুধ খান, NSAID, নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস, যেমন যত ধরনের ব্যথার ওষুধ আছে, ডাইক্লোফেনাক, ক্লোরোফেনাক, এই যে কিটোরোলাক, এটা হচ্ছে NSAID বলা হয়, নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস। এর সাথে যদি কারো এইচ পাইলোরি, অর্থাৎ হেলিকোব্যাক্টর পাইলোরি নামক কোনো ব্যাকটেরিয়ার ইনফেকশন হয়, তাহলেও কিন্তু গ্যাস্ট্রিক আলসার হতে পারে। এছাড়া যদি আপনার বিভিন্ন ধরনের ফুড হ্যাবিট যদি উল্টাপাল্টা হয়, তাহলে হতে পারে, সেটা অন্য বিষয়। ডেসিডুয়াল টিথের সংকেতটা এটা হচ্ছে আইটোসিওন P2, বা অনেক বইতে M2 বলা আছে, একটু দেখে নিন। ডেসিডুয়াল টিথ হচ্ছে আমাদের শরীরে 20টি দাঁত থাকে বাচ্চাদের, আপনারা দেখে নিন, আমি অলরেডি বলে দিছি। আইটোসিওন P2, অনেক বইতে আবার আইটোসিওন M2 বলা আছে। এইজন্য কিন্তু এদের সংকেত নরমালি ওইভাবে পরীক্ষায় আসে না। আপনাদের ডেসিডুয়াল টিথের সংকেত এত দূর গিয়ে আপনাদের আসবে না। নরমালি আপনারা হচ্ছে অ্যাডাল্ট টিথের যে সংকেত আইটোসিওন P2 M3 বা এদের যে পরিমাণ, এগুলোই আসে। ডেসিডুয়াল টিথের সংখ্যাটা নরমালি পরীক্ষায় আসে, যে বাচ্চাদের দুধ দাঁত কয়টি, বাচ্চাদের দুধ দাঁত হচ্ছে 20টি। দেখেন, এরপরে আরেকটা আমি 4 নাম্বার যদি ধরলাম যকৃত বলি, যকৃত থেকে কি কোশ্চেন আসে? যকৃত থেকে যদি বলি, যকৃত হচ্ছে সর্ববৃহৎ সর্ববৃহৎ গ্রন্থি। অর্থাৎ আপনি যদি বলেন সবথেকে বড় পরিপাক গ্রন্থি কোনটি, সেটাও যকৃত। আপনি যদি বলেন সবথেকে বড় বহিঃক্ষরা গ্রন্থি কোনটি, সেটাও যকৃত। সবথেকে বড় গ্রন্থি কোনটি, সেটাও যকৃত। যকৃত হচ্ছে সবথেকে বড় গ্রন্থি। এই যকৃতকে আমি জৈব রসায়নাগার বলা হয়। যকৃতকে বলা হয় জৈব রসায়নাগার। কারণটা কি? আমাদের বডিতে যত ক্রিয়া বিক্রিয়া হয়, তার ম্যাক্সিমাম ক্রিয়া বিক্রিয়া যকৃততে হয়। যার জন্য আমরা যকৃতকে বলি জৈব রসায়নাগার। যকৃত হচ্ছে আমাদের বডির 3% ওয়েট। আমাদের বডির 3% ওজনের হচ্ছে যকৃত। আমাদের ওজন যদি ধরেন 100 কেজি হয়, যকৃতের ওজন 3 কেজি। ব্যাপারটা অনেকটা এরকম। এই যকৃত নরমালি শর্করা, আমিষ, চর্বি এগুলোকে ভাঙা গড়া এই কাজে সাহায্য করে। যেমন ধরেন, আপনি যদি গ্লুকোজ খান, সেই গ্লুকোজটা শরীরে গিয়া গ্লাইকোজেন আকারে জমা হবে। এই জমা করবে কে? যকৃত। আবার আপনার শরীরে যখন খাবারের ঘাটতি হবে, এই যকৃত ওই গ্লাইকোজেনটাকে ভেঙে আবার গ্লুকোজে পরিণত করবে। যার কারণে আমাদের এই যে যকৃত, এই জিনিসটাকে সাহায্য করে, পরিপাকে সাহায্য করে। এছাড়া আমাদের আমিষ, চর্বি, বিভিন্ন জিনিসপত্র ভাঙা গড়া এগুলাতে সাহায্য করে। বিভিন্ন ধরনের ভিটামিন, এই ভিটামিন শোষণে বা ভিটামিন মানে শরীরে যে গ্রহণ করতে যকৃত সাহায্য করে। বা আপনি যদি কোনো বিষাক্ত পদার্থ খেয়ে থাকেন, ওইটা শরীর থেকে বের করতেও সাহায্য করবে আমাদের যকৃত। এই যে জন্মের আগে এই যে রক্ত, এই যে রক্ত জন্মের আগে যকৃত হচ্ছে রক্ত তৈরি করছে। আবার জন্মের পরে রক্ত ভাঙা, এটা হচ্ছে যকৃতের কাজ। অর্থাৎ মানুষ জন্মের আগে যখন মায়ের গর্ভে ছিল, তখন যকৃত হচ্ছে রক্ত তৈরি করছে। আর জন্মের পরে যখন আমরা জন্ম নিছি মায়ের গর্ভ থেকে, এরপরে যকৃতের কাজ হচ্ছে রক্ত ভাঙা। অর্থাৎ রক্ত ভাঙা বলতে এই যে আমাদের যে আরবিসি, এই আরবিসি কেও ভাঙে হচ্ছে যকৃত। মানে আলটিমেটলি হিমোগ্লোবিন, এই যে হিমোগ্লোবিনকেও ভাঙে হচ্ছে যকৃত। মানে আলটিমেটলি হিম থেকে এই যে হিম এবং এই যে গ্লোবিন, এদেরকে আলাদা করে দেয় হচ্ছে যকৃত। এবং এই যে গ্লোবিন, এই গ্লোবিনটাকে ভাঙলে একটা পাওয়া যায় হচ্ছে বিলিরুবিন, আরেকটা পাওয়া যায় বিলিভারডিন। একটা হচ্ছে বিলিরুবিন, একটা হচ্ছে বিলিভারডিন। এই যে বিলিরুবিনের রং হচ্ছে হলুদ। এই যকৃত
করে কি রক্ত ভাঙে, যার কারণে আমাদের শরীরে বিলিরুবিন বেশি উৎপন্ন হয়, যার কারণে আমাদের জন্ডিস হয় বা হলুদ হয়ে যায়। এটাও কিন্তু যকৃতের কারণে বা যকৃতেরই একটা সমস্যা। অর্থাৎ এই যে রক্ত ভাঙা বা বিলিরুবিন তৈরি করা, এই কাজটা কি করে? এই কাজটা হচ্ছে যকৃত করে। এছাড়া এই যে পিত্তরস তৈরি করা এটাও হচ্ছে যকৃতের কাজ। তো এই জিনিসপত্র যকৃতের কাজটা একটু দেখে নেবেন। যকৃত কি তৈরি করে, যকৃত কি ভাঙে, কি করে, মোটামুটি যকৃত থেকে আমাদের এই যে পিত্তরস কোথায় উৎপন্ন হয় বা পিত্তরস কে উৎপন্ন করে, এই টাইপের কোশ্চেনই আমাদের নরমালি যকৃত থেকে বেশি আসে, দেখে নেবেন। যকৃতের পর আমাদের আরেকটা ইম্পর্টেন্ট গ্রন্থি, যেটা হচ্ছে অগ্নাশয়। অগ্নাশয় যেটাকে আমরা বলতেছি প্যানক্রিয়াস। দেখেন, আমাদের পরিপাক গ্রন্থি ম্যাক্সিমামই হচ্ছে বহিঃখরা গ্রন্থি, যারা এনজাইম নিঃসরণ করে, অর্থাৎ যেটাকে আমরা লালা গ্রন্থি বলতেছি, যকৃত বলতেছি, আন্ত্রিক গ্রন্থি বলতেছি, বা আমাদের গ্যাস্ট্রিক গ্রন্থি বলতেছি। কিন্তু অগ্নাশয়কে আমরা বলবো মিশ্র গ্রন্থি। কেন মিশ্র গ্রন্থি বলবো? কারণ অগ্নাশয় একই সাথে এনজাইম নিঃসরণ করে এবং একই সাথে আমাদের হরমোন নিঃসরণ করে। আমরা কিন্তু জানি যে দেখেন, বহিঃখরা গ্রন্থি কারা? বহিঃখরা গ্রন্থি তারা যারা হচ্ছে এনজাইম নিঃসরণ করে, আর অন্তঃখরা গ্রন্থি তারা যারা হচ্ছে হরমোন নিঃসরণ করে। আর একই সাথে দুইটাই যদি কেউ নিঃসরণ করে, অর্থাৎ এনজাইম নিঃসরণ করে, হরমোন নিঃসরণ করে, তখন তাদেরকে আমরা বলি মিশ্র গ্রন্থি। মিশ্র গ্রন্থি বা মিক্সড গ্ল্যান্ড। এই মিক্সড গ্রন্থির উদাহরণ হচ্ছে কি? অগ্নাশয়। এই অগ্নাশয় হচ্ছে একটা মিশ্র গ্রন্থি। কারণটা কি? অগ্নাশয় থেকে একই সাথে যেমন এনজাইম নিঃসরণ করে, খেয়াল করেন, একই সাথে যেমন এনজাইম নিঃসরণ করে, কি এনজাইম নিঃসরণ করে? এই যে আমাদের শর্করা পরিপাককারী যে অ্যামাইলেজ, তারপরে হচ্ছে, তারপরে ওই যে মল্টেজ, আমিষ পরিপাককারী যে আমাদের ধরেন ট্রিপসিন, তারপরে চর্বি পরিপাককারী যে লাইপেজ, এই এনজাইম গুলো আমাদের অগ্নাশয় থেকে উৎপন্ন হয়। অ্যামাইলেজ, মল্টেজ, ট্রিপসিন, লাইপেজ ইত্যাদি এনজাইম অগ্নাশয় থেকে উৎপন্ন হয়। আবার একই সাথে অগ্নাশয় থেকে অনেকগুলো হরমোন উৎপন্ন হয়। কি কি হরমোন উৎপন্ন হয়? দেখেন, এই যে আমাদের ইনসুলিন, তারপরে হচ্ছে গ্লুকাগন, ইনসুলিন, গ্লুকাগন ইত্যাদি হরমোন হচ্ছে আমাদের অগ্নাশয় থেকে উৎপন্ন হয়। যার জন্য অগ্নাশয়কে আমরা বলি মিশ্র গ্রন্থি বা অগ্নাশয়কে মিক্সড গ্ল্যান্ড বলা হয়। এটা কিন্তু একই সাথে বহিঃখরা এবং একই সাথে অন্তঃখরা হিসাবে কাজ করে। আমি যদি আরো ডিটেইলস আলোচনা করতে চাই, দেখেন, আমি অগ্নাশয় নিয়ে যদি আরেকটু ডিটেইলস বলতে চাই, এই যে আমাদের অগ্নাশয়, এই অগ্নাশয়ের ভিতরে একটা কোষ আছে বা একটা অংশ আছে, যার নাম হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। দেখেন, অগ্নাশয়ের ভিতরে একটা অংশ আছে যার নাম হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। এখন এই আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের ভিতরে 4 ধরনের কোষ আছে। একটা হচ্ছে আলফা কোষ, একটা বিটা কোষ, একটা ডেল্টা কোষ, একটা পিপি কোষ। দেখেন, আলফা কোষ, বিটা কোষ, ডেল্টা কোষ, পিপি কোষ। আলফা কোষ থেকে যেটা উৎপন্ন হয়, যেটার নাম হচ্ছে গ্লুকাগন। গ্লুকাগন। বিটা কোষ থেকে যেটা উৎপন্ন হয়, তার নাম হচ্ছে ইনসুলিন। ডেল্টা কোষ থেকে উৎপন্ন হয় সোমাটোস্ট্যাটিন। এবং পিপি কোষ থেকে উৎপন্ন হয় প্যানক্রিয়াটিক পলিপেপটাইড। দেখেন, তাহলে আমি কি পাইলাম? যে আমাদের অগ্নাশয়ের একটা অংশ আছে যার নাম হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গারেন্স। এখান থেকে নরমালি 4 ধরনের কোষ আছে। একটা হচ্ছে আলফা কোষ, একটা হচ্ছে বিটা কোষ, একটা হচ্ছে ডেল্টা কোষ, আর একটা হচ্ছে পিপি কোষ। আলফা কোষ থেকে উৎপন্ন হয় গ্লুকাগন হরমোন, বিটা কোষ থেকে উৎপন্ন হয় ইনসুলিন, ডেল্টা কোষ থেকে উৎপন্ন হয় সোমাটোস্ট্যাটিন এবং পিপি কোষ থেকে উৎপন্ন হয় প্যানক্রিয়াটিক পলিপেপটাইড। এখন আমার এই যে এই যে গ্লুকাগন, এই গ্লুকাগন করে কি? আমাদের রক্তে যদি আমাদের গ্লুকোজের পরিমাণটা কমে যায়, অর্থাৎ আমাদের রক্তে যদি গ্লুকোজটা কমে যায়, তখন সে করবে কি? রক্তে গ্লুকোজের পরিমাণটা বাড়াবে। কিভাবে বাড়াবে? যে আমাদের রক্তে যদি গ্লুকোজ কমে যায়, তাহলে সে লিভার থেকে অতিরিক্ত গ্লাইকোজেনটাকে ভেঙে গ্লুকোজ আকারে রক্তে নিয়ে আসবে। কি করবে? গ্লুকাগন। আবার আমার রক্তে যদি গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়, তাহলে এই যে গ্লুকোজ, এই গ্লুকোজের পরিমাণ
কমাবে হচ্ছে আমাদের ইনসুলিন। দেখেন ইনসুলিনের কাজ কি? অতিরিক্ত গ্লুকোজটাকে রক্ত থেকে নিয়ে লিভারে জমা করা। এটা হচ্ছে আমাদের ইনসুলিনের কাজ। তাহলে ইনসুলিন কি করবে? রক্তে গ্লুকোজের মাত্রা কমাবে। আর গ্লুকাগন করবে কি? রক্তে গ্লুকোজের মাত্রা বাড়াবে। এখন যদি আমাদের কোনো কারণে আমাদের অগ্নাশয় থেকে এই যে ইনসুলিন প্রোডাকশনটা কমে যায়, তাহলে কি গ্লুকোজের মাত্রা কমানোর সুযোগ নাই? তাহলেই যে রোগটা হবে সেটাকে আমরা বলি ডায়াবেটিস মেলাইটাস। তাহলে ডায়াবেটিস মেলাইটাস কিসের রোগ? এটি একটি অগ্নাশয়ের রোগ। এটা কি হচ্ছে? অগ্নাশয় যদি আমাদের ইনসুলিন প্রোডাকশন করতে না পারে ঠিকমতো, তাহলে রক্তে অতিরিক্ত গ্লুকোজ থেকে যাচ্ছে। এটা কি আমরা বলতেছি? ডায়াবেটিস মেলাইটাস। তাহলে আমাদের পরীক্ষায় কিন্তু এরকম কোশ্চেন আসে। অগ্নাশয় কোন ধরনের গ্রন্থি? অগ্নাশয় হচ্ছে একটি মিশ্র গ্রন্থি। অগ্নাশয় থেকে কি কি এনজাইম উৎপাদন করে? অগ্নাশয় থেকে আমাদের কি কি হরমোন উৎপাদন করে? ডায়াবেটিস কেন হয়? আমাদের কিন্তু বিভিন্নভাবে এই কোশ্চেনগুলো চলে আসতে পারে। আশা করি বুঝতে পারছেন। এই অগ্নাশয় থেকে আমাদের এই যে মিশ্র গ্রন্থির টপিকটা পরীক্ষা আসে, পরিপাকের কোন কোন এনজাইম গুলো আসে এখান থেকে আসে। আর এই যে ডায়াবেটিসের টপিকটাও কিন্তু আমাদের অগ্নাশয়েরই একটা কোশ্চেন। অর্থাৎ এই যে ডায়াবেটিস কেন হয়? ইনসুলিন প্রোডাকশন কমে গেলে বা ইনসুলিনের ঘাটতিতে যে রোগ হয় এটাকে আমরা বলি ডায়াবেটিস। আর এটা কোথা থেকে উৎপন্ন হয়? অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারেন্স থেকে উৎপন্ন হয়। আশা করি বুঝতে পারছেন। দেখেন এই যে আমাদের ৫ ধরনের পরিপাক গ্রন্থি, কোনটা থেকে কোন এনজাইম আসে, কোনটা কি পরিপাক করে, কোনটা এই যে স্পেশাল কোনো টপিক আছে কিনা আমি মোটামুটি টুকটাক বলার চেষ্টা করছি। এইগুলো একটু দেখে নিবেন। ২-১টা পিএইচ আসে, এনজাইমগুলো সম্বন্ধে পরীক্ষা কোশ্চেন আসে, এইগুলো একটু দেখে নিবেন। তাহলে দেখেন আপনাদের পরিপাক জিনিসটা পড়ানো হইলো, পরিপাক নালী বা পরিপাক তন্ত্রের টোটাল জিনিসটা পড়ানো হইলো। আমাদের পরিপাকে কোন এনজাইম আসে, কোন এনজাইম কি কাজ করে, কি কোথা থেকে নিঃসৃত হয় এগুলো পড়াইলাম। খাদ্যের উপাদানগুলো পড়ানো হইলো, দাঁত পড়ানো হইলো, জিহ্বা পড়ানো হইলো। মোটামুটি আপনাদের বিএমআই এবং স্থূলতা টপিকটা পড়ানো হইলে আমাদের এই পরিপাক তন্ত্র মোটামুটি শেষ হয়ে যাবে। আপনাদের কোনো কোশ্চেন থাকলে আপনারা কমেন্ট করুন, আমি বাকি টপিকটা শেষ করে দিচ্ছি। এবার খেয়াল করেন বিএমআই। বিএমআই এটা মানে কি? বিএমআই মানে হচ্ছে বডি মাস ইন্ডেক্স। বডি মাস ইন্ডেক্স। খেয়াল করেন, অর্থাৎ আপনার হাইট কতটুকু হইলে আপনার ওয়েট কতটুকু হওয়া উচিত, এইটা একটা সূত্রের মাধ্যমে বোঝানো যায়। এটাকে বলা হয় বিএমআই, বডি মাস ইন্ডেক্স। এটা সূত্রটা হচ্ছে উপরে হচ্ছে আপনার যাবে হচ্ছে ওজন, উপরে যাবে ওজন, যেটা যাবে হচ্ছে আমার কেজিতে। আর নিচে হচ্ছে উচ্চতা, উচ্চতা স্কয়ার। আর এই উচ্চতার একক যাবে হচ্ছে মিটারে। তাহলে এককটা কি হয়ে গেল? এককটা হয়ে গেল উপরে হচ্ছে কেজি আর নিচে হচ্ছে মিটার স্কয়ার। অর্থাৎ কেজি পার মিটার স্কয়ার, এটা হচ্ছে বিএমআই একক। অর্থাৎ উপরে যাবে ওজন আর নিচে যাবে হচ্ছে উচ্চতা স্কয়ার। এখন ধরেন একজন মানুষের ওয়েট হচ্ছে, এদিকে তাকান, ওয়েট হচ্ছে ধরেন ৬০ কেজি আর তার হাইট হচ্ছে ৫ ফুট ধরেন ৬ ইঞ্চি। দেখেন ৫ ফুট ৬ ইঞ্চি তার হাইট। এখন এরকম যদি হয়, আমরা জানি আমরা জানি ১ ফুট মানে হচ্ছে ৩০ সেন্টিমিটার। আবার ১ ইঞ্চি মানে হচ্ছে ২.৫ সেন্টিমিটার। আবার ১০০ সেন্টিমিটার মানে হচ্ছে ১ মিটার। তো আমার যেহেতু মিটারে নিতে হবে, একটা জিনিস খেয়াল করেন, ৫ ফুট ৬ ইঞ্চি মানে কি? ৫ ফুট মানে হচ্ছে ৩ ৫ ৫০ ১৫০ সেন্টিমিটার। আর ৬ ইঞ্চি মানে কি? ৬ ইন্টু ২.৫, ৬ দুগুণে ১২, আর জায়গায় ৩ মানে ১৫ সেন্টিমিটার। ১৫ সেন্টিমিটার মানে হচ্ছে ১৬৫ সেন্টিমিটার, মানে হচ্ছে ১.৬৫ মিটার। অর্থাৎ আমি হাইটটাকে কি করলাম? মিটারে নিয়ে গেলাম। আর ওয়েট তো কেজিতে দেয়াই আছে। তাহলে তার এককটা কি হবে? উপরে হবে 60 আর নিচে হবে 1.65 মিটার স্কয়ার। আর উপরে হবে 60 কেজি। তাহলে ওজনটাকে আমি উপরে রাখলাম এবং নিচের হাইটটাকে মিটারে নিয়ে স্কয়ার করে দিয়ে আমি নিচে রাখলাম। এরপর কাটাকাটি করলে যে মানটা আসবে কেজি পার মিটার স্কয়ার, এটাকে আমরা বলি বিএমআই। অর্থাৎ তার ওজনকে উপরে রাখবো এবং উচ্চতাকে মিটারে বের করে স্কয়ার করে আমি নিচে রাখবো। এরপর কাটাকাটি করলে যে এককটা আসে কেজি পার মিটার স্কয়ার, আর যে মানটা আসে সেটাকে আমি বলবো বিএমআই। এখন বিএমআই এর ক্ষেত্রে আমাদের পরীক্ষায় যেটা আসে, বিএমআই এর আদর্শ মান কত? দেখেন বিএমআই এর আদর্শ মানটা কিন্তু পরীক্ষায় আসে। নরমালি 18.5 থেকে দেখেন 18.5 থেকে যদি 24.99 হয়, 24.99 এইটাকে বলা হয় বিএমআই এর আদর্শ মান। খেয়াল করেন, অর্থাৎ বিএমআই যদি কত হয় 18.55 থেকে 18.5 থেকে 24.99, এটাকে আমরা বলবো আদর্শ মান। এইটা আমাদের পরীক্ষায় আসে। আর এই যে 25 থেকে 30 দেখেন, খেয়াল করেন 25 থেকে 30 এটাকে আমি বলবো অতিরিক্ত ওজন। অতিরিক্ত ওজন এটা আমাদের পরীক্ষায় আসে না। আমাদের পরীক্ষায় আসে যদি 30 এর বেশি হয়, যদি 30 এর বেশি হয় তাহলে এইটাকে আমি বলি স্থূলতা। দেখেন এইটা আমাদের পরীক্ষায় আসে, স্থূলতা বা অবেসিটি।
আমাদের পরীক্ষায় আসে হচ্ছে এইটা। অর্থাৎ অবেসিটি আমি কখন বলবো? যখন আমার বিএমআই এর মান 30 এর বেশি হয়ে যাবে, তখন এটাকে আমি বলবো স্থূলতা বা অবেসিটি। অর্থাৎ 25 এর বেশি হইলেই কিন্তু আমি বিএমআই স্থূলতা বলতে পারবো না। যদি 30 এর বেশি হয়ে যায়, তখন এটাকে আমি বলবো স্থূলতা বা অবেসিটি। আর আদর্শ মান কত? 18.55 থেকে 24.99। আমাদের এই দুইটা পরীক্ষা বেশি আসে। এই যে আদর্শ মান এবং এই যে স্থূলতা। স্থূলতা আমরা কখন বলবো? 30 এর বেশি হইলে এটাকে আমরা বলবো স্থূলতা। এই দুইটা জিনিসই আমাদের পরীক্ষায় একটু বেশি আসে। বিএমআই রিপিট করেন। ওকে, আমি আবার বলতেছি। দেখেন, বিএমআইটা সূত্র কি? উপরে হচ্ছে ওজন আর নিচে হচ্ছে উচ্চতা স্কয়ার। তো ওজনটা নেব কেজিতে আর উচ্চতা নেব হচ্ছে মিটারে। এখন আপনার যদি বলে 6 ফুট, 6 ফুট মানে কত? 180 সেন্টিমিটার। 180 সেন্টিমিটারকে মিটার নিলে কত হয়? 1.8 মিটার। অর্থাৎ আপনাকে মিটারে নিতে হবে, সোজা কথা। উচ্চতাকে নিতে হবে মিটারে। মিটারে নেওয়ার হিসাবটা আমি বলে দিছি যে 1 ফুট মানে 30 সেন্টিমিটার, 1 ইঞ্চি মানে 2.5 সেন্টিমিটার, আর 100 সেন্টিমিটার মানে 1 মিটার। আমি সব বলে দিলাম। তাহলে আপনি মিটারে নিয়ে নেবেন। মিটারে নিয়ে উচ্চতা, সূত্রটা কি? ওজন বাই উচ্চতা স্কয়ার। ওজনটা যাবে কেজিতে আর উচ্চতা যাবে মিটারে। কাটাকাটি করলে যে মানটা আসবে সেটাই হচ্ছে বিএমআই। বিএমআই এর আদর্শ মান কত? 18.55 থেকে 24.99। যদি 25 থেকে 30 হয় অতিরিক্ত ওজন, আর 30 এর বেশি হইলে স্থূলতা বা অবেসিটি। আর এর এককটা কি? উপরে কেজি আর নিচে মিটার স্কয়ার, মানে কি কেজি পার মিটার স্কয়ার। এই বিএমআই থেকে এর থেকে বেশি কিছু আসবে না। ওভারওয়েট 25 থেকে 30 এর নিচে, আর কি 30 এর বেশি বুঝাইছে, মানে 25 থেকে 30 এর নিচে অতিরিক্ত ওজন, এটা বুঝায়। এখন হচ্ছে আপনার এই অতিরিক্ত ওজনটা পরীক্ষায় আসবে না। এটা আমি মুছেই দিই, আপনাদের কনফিউশনই রাখার দরকার নেই। অতিরিক্ত ওজনটা আমার পরীক্ষায় আসে না। আপনার পরীক্ষায় মেইনলি আসে অবেসিটি বা স্থূলতা জিনিসটা কি? 30 এর বেশি হলে অবেসিটি বা স্থূলতা। অবেসিটির অনেকগুলো কারণ আছে। এই যে ঘুমাইয়ে বসে থাকলে, অতিরিক্ত তেল চর্বি মেদ খেলে, আবার কিছুটা জেনেটিক্যাল ডিজিজ থাকতে পারে, কিছু মেডিসিন আছে, স্টেরয়েড নিলে, আরো কিছু মেডিসিন নিলে, যেমন হচ্ছে ওরাল কন্ট্রাসেপটিভ মেথড ইউজ করলে, এই পিল খেলে, বিভিন্ন কারণে স্থূলতা হতে পারে। আর স্থূলতার ফলাফল তো আমরা সবাই জানি। তো মোটামুটি একটু দেখে নেবেন। দেখেন, আমি মোটামুটি পরিপাকতন্ত্র অধ্যায়টা মোটামুটি সংক্ষেপে একটু শেষ করে দিলাম। এখন আপনাদের মেইনলি পরীক্ষায় কি কি আসে আমি সংক্ষেপে আবার একটু বলে দিচ্ছি। যেমন একেবারে ফার্স্ট যে টপিকটা আসে সেটা হচ্ছে পরিপাকতন্ত্র। এই যে পরিপাকতন্ত্রের অংশ নয়, ক্ষুদ্রান্তের অংশ নয় বা বৃহদান্ত্রের অংশ নয়, এই পরিপাকতন্ত্রের অংশ থেকেই আমাদের কিছু কোশ্চেন আসে। দ্বিতীয় আসে হচ্ছে আমাদের এই যে পরিপাকতন্ত্র ছাড়া আমাদের খাবারের যে উপাদান আছে, এই যে খাবার উপাদান, প্রধান খাদ্য উপাদান বা নরমাল খাবার উপাদান কয়টি? এই খাবার উপাদানগুলো ভাঙলে যে একক উৎপন্ন হয়, যে একক, সেই এককগুলোও কিন্তু আমাদের পরীক্ষায় আসে। শর্করা ভাঙলে কি পাওয়া যায়? আমিষ ভাঙলে কি পাওয়া যায়? চর্বি ভাঙলে কি পাওয়া যায়? তৃতীয়ত আমার এখান থেকে পরীক্ষায় যেটা সবথেকে ইম্পোর্টেন্ট টপিক, সেটা হচ্ছে এনজাইম। এই এনজাইম থেকে কি কোশ্চেন আসে অলরেডি বলে দিছি। যে এনজাইমটা হচ্ছে কোথায় উৎপন্ন হয়, কোথায় উৎপন্ন হয় এবং কি পরিপাক করে। কোথায় উৎপন্ন হয় এবং কি পরিপাক করে, এইগুলাই হচ্ছে আমাদের পরীক্ষায় বেশি আসে। এরপরে আমি বলতেছি এখান থেকে কি আসে, আমাদের হচ্ছে এই যে পরিপাক গ্রন্থি আছে, এই যে পরিপাক গ্রন্থি, 5 ধরনের পরিপাক গ্রন্থি। এই 5 ধরনের পরিপাক গ্রন্থি থেকে কি কি এনজাইম আসে, কোন গ্রন্থি থেকে কোন এনজাইম আসে, এনজাইম আসে নাকি হরমোন আসে। যেমন আমাদের কি বলে, আমাদের অগ্নাশয় থেকে যে হরমোন আসে, হরমোনগুলোর নামও পরীক্ষা আসতে পারে। তারপর হচ্ছে আমাদের এটা কোনটা কি পরিপাক করে, শর্করা পরিপাকের এনজাইম, আমিষ পরিপাকের এনজাইম, এগুলো এখান থেকে আমাদের আসতে পারে। এই গ্রন্থিগুলোর পিএইচ আমাদের অনেক সময় পরীক্ষা আসে, গ্রন্থিগুলোর কাজ আমাদের পরীক্ষা অনেক সময় আসে। আমি কিন্তু মোটামুটি অলরেডি আপনাদের বলার ট্রাই করছি পরিপাক গ্রন্থি থেকে কি কি আসে, আমি সংক্ষেপে কিন্তু বুঝাই দিছি। এছাড়া আমাদের এই গ্রন্থিগুলো ছাড়াও আমাদের দাঁত থেকে কিছু কোশ্চেন আসে। যেমন দাঁতের দন্ত সংকেত কি, বা দন্ত সংকেত ছাড়াও দাঁতের ক্ষেত্রে কোন দাঁত কয়টি আছে, এগুলো একটু দেখে নিব। আমাদের দাঁত ছাড়া আমাদের জিহ্বা থেকে কিছু কোশ্চেন আসে, এগুলো আমি অলরেডি বলে দিচ্ছি যে জিহ্বার ক্ষেত্রে আমাদের এই যে কোথায় কি টেস্ট বার্ড আছে, এগুলো একটু দেখে নেবেন। এছাড়া আমাদের এই যে বিএমআই, এই যে বিএমআই থেকে বা স্থূলতা থেকে আমাদের কিছু টপিক আসে মোটামুটি। এই যে পরিপাকতন্ত্র বলতে এখানে এই যে ছবি, তারপর হচ্ছে সকল অংশ, কোন অংশে কি আছে, এই যে অংশ, পরিমাণও অনেক সময় দেয়। মানে আমি টোটাল পরিপাকতন্ত্রটাকে যদি সংক্ষেপে 4-5টা পয়েন্টে শেষ করতে চাই, আপনি পরিপাকতন্ত্রের টোটাল ছবিটা দেখে কোনটা কি অংশ আছে কি নাই দেখে নেবেন। তারপর হচ্ছে কোন খাবারের উপাদান কয়টি, প্রধান খাদ্য উপাদান কয়টি বা নরমাল খাবার উপাদান কয়টি, এটা এদের মধ্যে কি কি আছে, এবং এই খাবার উপাদানের কাজগুলো একটু দেখে নেবেন। এইটা আমার বলতে ভুলে গেছিলাম। যেমন শর্করার কাজ কি? শক্তি উৎপাদন করা। আমিষের কাজ কি? আমাদের ক্ষয় পূরণ করা। চর্বির কাজ কি? তাপ শক্তি উৎপাদন করা। এই যে পানির কাজ কি? আমাদের জীবনী শক্তি বৃদ্ধি করা। খনিজ লবণ, ভিটামিন, এগুলোর কাজ কি? এই যে পুষ্টি দেয়া। তো এই যে কাজ, খাদ্য উপাদানের কাজগুলো একটু দেখে নেবেন। আবার এই যে টোটালটা মোটামুটি একটু দেখে নেবেন। 18 কম হলে কিছু না, 18.5, 18.5 থেকে নরমাল বলা হয়। 18.5 থেকে 24.9 নয়। 18.5 এর কম থাকলে আন্ডারওয়েট। আন্ডারওয়েট নরমালি পরীক্ষায় এরকম আসে না। তো এখন আপনারা পড়া শুরু করার আগে কি করবেন দেখেন, বাসায় গিয়ে সবার আগে কি করবেন? প্রিভিয়াস কোশ্চেন। বাসায় গিয়ে
পড়া শুরু করার আগে সবার আগে বিগত বছরের কোশ্চেনগুলো একটু দেখবেন। প্রিভিয়াস কোশ্চেনগুলো দেখার পর আপনি কি করবেন, এই যে মিলানোর চেষ্টা করবেন যে এই পরিপাট্যতা থেকে কোনো টপিক আপনার বাদ পড়ে গেছে কিনা। দেখবেন মোটামুটি ম্যাক্সিমামে চলে আসবে। কোনো কিছু যদি বাদ পড়ে যায় বা না জানেন, আপনারা নোট করে নেবেন, পরবর্তী ক্লাসে আমরা ওইটা কোশ্চেন করবেন, আমরা দেখিয়ে দেবো। আর বিগত বছরের কোশ্চেনগুলো একটু দেখে এরপরে আপনি আমার ক্লাসের যে আমি যা পড়াইছি এটা আপনি নিজের মতো করে নোট করে নেবেন। এরপরে আপনাদের নিজেদের যে বই আছে, আপনাদের যে অ্যানাটমি বই আছে প্লাস অন্যান্য যে বই আছে, আপনারা বিগত বছরের বই সম্পন্ন কোনো বই এগুলো নিয়ে পড়া শুরু করে দেবেন। আগে বিগত বছরের বই কোশ্চেনগুলো দেখবেন, তারপরে পড়া শুরু করবেন। আজকে ক্লাসটিতে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আজকে এই পর্যন্তই থাকবে। আসসালামু আলাইকুম।